টেস্টে শতকের দেখা পেয়েছেন যতটা না আসলে এই ম্যাচটাকে আমরা ঢাকা টেস্ট বলছি তার চেয়ে বেশি আসলে মুশফিক টেস্ট বলাটাই ভালো। সেই টেস্ট ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। অন্যদিকে শুরু হয়ে গেছে রোমাঞ্চকর অ্যাশেজ, সে নিয়ে আলোচনা থাকবে। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। মুশফিকুর রহিম অনেককে ধন্যবাদ দিয়েছেন, তার পরিবারের সদস্যদের, টিমমেটদের, প্রত্যেককে। আমরা আসলে তাকে ধন্যবাদ দিতে চাই, বা আমরা খুবই ব্লেসড যে আমাদের একজন মুশফিকুর রহিম আছে। একদম তাই, এবং তার কথাগুলো কাল শুনে মনে হচ্ছিল যে একজন সাধারণ মধ্যবিত্ত বাংলাদেশী, আমরা যেমন বাঙালি পরিবারে যেমনটা হয় তেমনই তিনি সময় দিতে পারেন না, তার ওয়াইফ তাকে সাপোর্ট করে, টেনশন মুক্ত রাখেন। তো এইগুলো আসলে ব্যাপার। মুশফিককে আমরা যদি বলি, মুশফিক বাংলাদেশ ক্রিকেটের আসলে এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তাকে কিন্তু এই আজকালকার রিলসের মতন ভাবা যাবে না। তিনি আসলে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের মতন। তার অনেক কাহিনী আছে এর ভিতরে, চড়াই উতরাই, দুঃখ কষ্ট, সাফল্য, সবকিছু সাক্ষী তিনি যেই প্রজন্মে এই খেলাটি শুরু করেছিলেন, তখন কিন্তু আমরা বিদেশে গিয়ে আমরা দেখতাম যে একটা অবহেলা আমরা পেতাম, 3 দিনে ম্যাচ শেষ হয়ে যেত। সেখান থেকে তিনি আজকে যে পর্যায়ে নিয়ে আসছেন, এই 20টি বছর একটি সম্মান আদায় করেছেন। তিনি পুরো বাংলাদেশ ক্রিকেটেরই তিনি একটা অন্য পর্যায়ে, উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। তো সবকিছু মিলে মুশফিকের যেটি বললেন রূপক 4D, আমি বলবো যে এটা আসলেই তিনি কিন্তু, আপনি যদি দেখেন তার ফিটনেসের ব্যাপারে আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতে পারি, তার সাথে কিন্তু তুলনা দিতে পারি। যে ফিটনেসের সঙ্গে তিনি একদম ছাড় দেন না। এই ফিটনেসটা তিনি ধরে রেখেছেন একদম নিজের মতন করে, নিজে জিম করছেন, প্র্যাকটিস করছেন প্রতিদিন সকালবেলা। তো সেই ডেডিকেশনটা যদি বলি, আমরা মেসির কথা বলতে পারি এই ক্ষেত্রে। সব কিছু মিলে তিনি একটা কমপ্লিট প্যাকেজ। দেখেন, তারকা কিংবা জনপ্রিয়তা অনেকেই পেতে পারেন, বাট এই যে আদর্শের ব্যাপারটা, আইডল হওয়া, আমি মনে করি এটা মুশফিক আমাদের আইডলের জায়গাটায় নিয়ে গেছে। তার সময়কালে তো অনেকেই খেলেছেন, শততম টেস্টে তো আসলে তার ধারের কাছে আপাতত কেউ নেই বাংলাদেশের হয়ে, এবং তিনি খুবই লাকিও বটে যে শততম টেস্টে তিনি শতকের দেখা পেয়েছেন। আমরা গতকালই আসলে আলোচনা করছিলাম যে বিরাট কোহলি বা সেঞ্চুরি করা সচিন টেন্ডুলকার, তারও আসলে হয়নি, কিন্তু এত কিছু অর্জন করেছেন কিন্তু শততম টেস্টের শতকটা নিতে পারেননি। সেদিক থেকে মুশফিকুর রহিমের হাতে তো বিকে পন্টিংকে ছুঁয়ে ফেলার একটা সুযোগ আছে। যদিও ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে এমনও হতে পারে আজকেই বাংলাদেশ হয়তো জিতে যেতে পারে, কিন্তু তারপরে যদি সুযোগ হয় যে সেকেন্ড ইনিংসে আর একটা সেঞ্চুরি করার, এইরকম যদি আসলে সুযোগ হয়, সেই সম্ভাবনা দেখেন কিনা? কিংবা কালকে তিনি 13তম সেঞ্চুরি তুলে নিয়েছেন, তিনি এখন যৌথভাবে মুমিনুল হকের সাথে আছেন প্রথম সবচেয়ে বেশি সেঞ্চুরি মালিক। এই সুযোগ আছে আসলে তার সামনে একমাত্র হয়ে যাওয়ার, সবচেয়ে বেশি সেঞ্চুরি। আপনি যেটা বললেন, কালকে মুশফিকও বলছিলেন যে একদম রোনালদোর, আমরা একটা ইন্টারভিউ করেছিলাম, তার মতনই শোনালো যে তিনি যতদিন মনে করবেন যে তিনি ফিট আছেন, তিনি দিতে পারছেন দলকে, খেলতে পারছেন, এবং দল যদি তাকে চায় তিনি খেলে যাবেন। এবং আমার ধারণা, আপনি যেটি বললেন যে তিনি কিন্তু রিকি পন্টিং ছুতে না পারুক, আমি আশা করব তিনি সচিন টেন্ডুলকারকে একটি জায়গায় তিনি ছুঁয়ে যাবেন কিংবা ওভারল্যাপ করবেন। কারণ সচিন তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 24 ইয়ার্স তিনি বিলং করেছেন। তো মুশফিক এই মুহূর্তে 20 বছর আছে। আমি অবাক হব না আরও 4 বছর মুশফিক এই ফিটনেসটা ধরে রেখে অন্তত টেস্টে অন্য একটি উচ্চতায় নিয়ে যেতে পারে দলকে। নিশ্চয়ই সে প্রত্যাশা আমাদের প্রত্যেকেরই থাকবে। আর এখনো পর্যন্ত আমরা যা ফিটনেস দেখতে পাচ্ছি, কোনো ইয়াংস্টারের চেয়ে আসলে কম না তিনি। লিটন গতকাল সেঞ্চুরি পেয়েছেন, তার নামের পাশে 5টা সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা যদি দেখি যে তিনি কিন্তু তার 24টারও বেশি 50+ ইনিংস আছে, এগুলোকে চাইলেই কিন্তু তিনি আসলে 100-এ কনভার্ট করতে পারতেন, বা তার নামের সাথে যদি আমরা 10টা সেঞ্চুরি দেখতে পেতাম আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। এই যে কনভার্সন রেটটা এত কম, এটা আমাদেরকে আসলে হতাশ করে। আমার মনে হয় কি, লিটনের ব্যাপারটা, লিটন কিন্তু যে টেস্টে যে সময়টাই তিনি ব্যাটিং এ নামেন, তিনি কিপিং করে এসে ব্যাটিং করছেন, এবং তিনি 6-7-5 থাকলে তিনিই করেন। এবং সেই জায়গার থেকে আমার মনে হয় দলের যে চাহিদাটা থাকে কিংবা থাকে, একটু রান রেটটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য হয়তো চ্যালেঞ্জটা থাকে, সে কারণে হয়তো তার এইগুলা ওই 50s গুলা কিংবা ইয়েগুলা 100 হয়নি। কিন্তু তার যদি আমরা প্রথম 20টা টেস্ট আমরা দেখি, তার গড় ছিল মনে হয় 21 কি 22, সেখান থেকে কিন্তু বেড়েছে। সে কিন্তু ইমপ্রুভ করছে। এবং তার কিন্তু মুশফিকের সঙ্গে তার একটি ডিফারেন্স আছে এখানে, সেটা হচ্ছে সে কিন্তু টি-20 এবং ওয়ানডে খেলছে। তো টি-20 ওয়ানডে খেলার পর আসে যখন টেস্ট খেলতে নামে না, কিছু একটি ব্যাপার থেকে যায়, লাল বল সাদা বলের একটা টান থেকে যায়। তিনি শর্টস খেলতে পছন্দ করেন, সেক্ষেত্রে ঝুঁকিও বেশি থাকে। আমার এই কারণে তার সেঞ্চুরির ইয়েটা আরো বাড়েনি। তবে তিনি যদি আরো কয়েক বছর খেলেন, হয়তো তিনি ম্যাচুরিটি বাড়বে, আরো হবে। এটা নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা রাখতেই চাই।
বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে যদি কথা বলি, মানে একই সাথেই তো সব ধরনের সব আলোচনা তো আসলে একই ম্যাচকে ঘিরেই। গতকাল আমরা আসলে বাংলাদেশের গতকালের প্রথম দিনের শুরুটা দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় 500 করার একটা টার্গেট নিয়ে মাঠে নেমেছে, বা 500 করার পরে ট্রাই করবে হয়তো যে তাদের আর ব্যাটিংয়ে না নামতে হয়। আমরা দেখলাম 433 পর্যন্ত গেল, মিরাজ যখন আউট হয়ে গেলেন তারপরেই কিন্তু আসলে তাসের ঘরের মতো সব ভেঙে পড়লো, এবং খুব বেশি রান খুব সম্ভবত যুক্তও করতে পারেনি, 43 রানের মতো বোধহয় যুক্ত করেছে। এই যে হঠাৎ করে আসলে ভেঙে পড়া বা টার্গেট অবধি পৌঁছাতে না পারা, যদি 500 পর্যন্ত করতো তাহলে আমরা ধরেই নিতে পারতাম আজকেই আমরা ম্যাচটা জিতে যাচ্ছি। এই যে জায়গাটা, বা প্রতিপক্ষ যদি আয়ারল্যান্ড না হয়ে অন্য কেউ হতো, আরো টাফ সিচুয়েশনও হতে পারতো। না সেটাই, আপনি যেটা বললেন যে 500-র একটা মাইল ফলক থাকে, আপনি এই মাইল ফলকগুলো না আমরা হয়তো ওইভাবে করে দর্শকদের জায়গার থেকে করি, ড্রেসিং রুমের থেকে কতটা করে আমি জানি না, কিন্তু এটা আমার মনে হয় যে একটু রাখা দরকার, কারণ সবকিছু পরে কিন্তু আয়ারল্যান্ডের সাথে জিতেছেন, 500 করেছেন, এটা রেকর্ডে থেকে যাবে। আর এই ম্যাচটি, এই টেস্ট সিরিজটি আমরা জানি যে আমরা ফেভারিট হিসাবেই খেলছি। আমরা একটা সময় দেখতাম যে আমরা যখন বড় র্যাঙ্কিং এর সাথে খেলতে যেতাম তারা কিন্তু আমাদের ছাড় দিত না, আমাদের সঙ্গে তো 500 উপরে রান করে এক ইনিংস ব্যাটিং করতো, তা আমরা কেন করতে পারি না? এখন সেই জায়গাটা কিন্তু আমাদের দেখাতে হবে যে আমরা ডমিনেট করে খেলতে পারছি। সো সেখানে আমার মনে হয় যে আপনি যেটি বললেন যে পরের গুলো তাড়াতাড়ি ভেঙে পড়ছে, ওই যে আমি বললাম যে ছটফট করে করে মানে 4 ছক্কা মেরে তাড়াতাড়ি খেলা করে দেবে, মানে একটা ব্যাপার থাকে, হয়তো সেই কারণে এমন হয়েছে। তবে এই টেস্টে আমার মনে হয় যে আমরা ইনিংস দিতে পারবো তাদেরকে। আজকে আসলে প্রথম ঘন্টাতেই যদি বাকি উইকেটগুলো ফেলে দেওয়া যায় আয়ারল্যান্ডের, তাহলে হয়তো আমরা সেই, মানে আসলে কে নামতে চায় আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ইনিংসে ব্যাট করতে, কারাই বা আসলে চায় এই মুহূর্তে? বাংলাদেশ আর আয়ারল্যান্ডের ডিফারেন্সটা তো তেমন চাই সেই জায়গা থেকে। তারপরে বাংলাদেশের, যদিও এটা আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, আমরা ড্রেস রিহার্সাল বলতে পারি, সেই ড্রেস রিহার্সালটা ভালো থাকাটাও তো আসলে ভালো ব্যাপার, কারণ ঘরের মাঠে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যেত সেটা অনেক বেশি সমালোচনার কারণ হতো। সেটা হচ্ছে না, সেটা অনেক বেশি স্বস্তির। শুরুতেই বলছিলাম যে আজকে অ্যাশেজ শুরু হয়েছে, সব থেকে রোমাঞ্চকর, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেমন রোমাঞ্চকর থাকে তার চেয়েও বোধহয় কোথাও একটা গিয়ে অ্যাশেজটা অনেক বেশি রোমাঞ্চ থাকে। আমরা গতকালই শুনতে পাচ্ছিলাম যে এক জায়গায় কথা বলছিলেন মন্টি পানেসার, তিনি বলছিলেন, সে মনে করিয়ে দিয়েছিলেন সেই স্যান্ড পেপার কাণ্ডটা, আবার ওইদিকে রিপ্লাইও দিয়েছেন স্টিভ স্মিথ। সবকিছু মিলে এটার যে আসলে আগুন কতটা দূর আসলে গড়ে সেটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই। অলরেডি শুরু হয়ে গেছে খেলা, এবং ইংল্যান্ড টস জিতে ব্যাটেও নেমে গেছে। এবারের অ্যাশেজটা আরেকটা জায়গায় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই শুরুতে আসলে আমরা কথা বলতে চাই যে বাংলাদেশীও একজন আছেন সেই জায়গায়, শরীফুদ্দৌলা সৈকত। আজকের এই ম্যাচটাতে তিনি, এই ম্যাচটাতে টিভি আম্পায়ার থাকছেন, আর সেকেন্ড ম্যাচে তিনি ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন। এটা তো অনেক গৌরবের একটা ব্যাপার। না আপনি যেটা বললেন যে এই টেস্টের ব্যাপারটি, যেটা মানে এই অ্যাশেজের এই ছাইগুলাই কিন্তু টেস্টের আগুনের উত্তাপটাকে ধরে রাখে, নিভতে দেয় না। 143 কি 46 বছরের পুরনো একটি টুর্নামেন্ট আপনি দেখেন, মানে কতটা এখন ওই প্রজন্মের পর প্রজন্ম মানে ওই লেগেসিটা ধরে রেখেছে তারা এইভাবে করে, যে একটা প্রতিদ্বন্দ্বিতা। এবং আপনি অ্যাশেজের যেটা আমরা দেখছি যে ইংল্যান্ড কিন্তু এই অস্ট্রেলিয়ার মাটিতে এসে 15 বছর ধরে কোনো টেস্ট জিতেনি, লাস্ট সিডনিতে একটি টেস্ট তারা জিতেছিল। তো সেই ক্ষুধাটাতে কিন্তু তাদেরকে তাতিয়ে বেড়াচ্ছে, এবং আমরা প্রত্যেক অ্যাশেজের আগেই দেখি যে একটা কথার লড়াই থাকে, মানে মনস্তাত্ত্বিক একটা লড়াই তারা শুরু করে দেয় অনেক আগের থেকে। এবং এই প্রস্তুতিটা আপনি বেন স্টোকস কিন্তু সাদা বল ছেড়ে দিয়েছে শুধু এই অ্যাশেজ খেলার জন্য, টেস্ট খেলার জন্য। এই যে ভালোবাসাটা, একটু আগে আমি দেখছিলাম যে অপটা স্টেডিয়ামে পার্থে যে পুরো গ্যালারি ভরে গেছে, কত কালারফুল, মানে ছুটির দিন না, এবং তারা এত এনজয় করে জিনিসটা। আর অথচ দেখেন আমাদের ঘরে মিরপুরে খেলা হচ্ছে, কোনো দর্শক নেই, কিছু নেই, মুশফিকের এমন একটা সেঞ্চুরির ম্যাচ। তো এই যে কালচারটা আমি দেখেছি অস্ট্রেলিয়াতে, ওদের এই কালচারটা ভীষণভাবে, তারা ফ্যামিলি নিয়ে খেলা দেখতে যায়। এবং ইংল্যান্ডের সাথে টেস্ট, তাদের কাছে আসলে টেস্টের এই অ্যাসেসটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের মতন। ওয়ার্ল্ড কাপের আমরা যেই আমেজটা পাই, তারা সেটা, এটা আমাদের মর্যাদা সবকিছু মিলে এই অ্যাসেসটা আমার মনে হয় যে এইবার ইংল্যান্ডের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, কারণ অস্ট্রেলিয়ার কয়েকজন ইনজুরিতে আছে, প্যাট কামিন্স খেলতে পারছেন না নিয়মিত, হ্যাজেলউড নেই, সব মিলে ইংল্যান্ডের একটা ভালো চান্স আছে যে তাদের অ্যাশেজের ওই ভস্যের ওই ট্রফিটা নিজেদের কাছে নেওয়ার জন্য, কারণ গত 8 বছর ধরে সেটা অস্ট্রেলিয়ার কাছে আছে, তারা নিতেই পারছে না। এই সুযোগটা যদি কাজে লাগাতে পারে, কিন্তু যে মাটিটা তো অস্ট্রেলিয়া, সেখান থেকে তারা নিতে দেবে কিনা সেটাও দেখার ব্যাপার। আমরা সৈকতকে নিয়ে কথা বলি, মুশফিকুর রহিম আমাদেরকে ইতিহাসের পাতায় আমাদের জায়গা করে দিয়েছে, 11 নম্বর ব্যাটার হিসেবে সব জায়গায় সেই এলিট লিস্টে
গেলেই আমরা 11 নম্বরে মুশফিকের নামটা খুঁজে পাবো এই জায়গাতেও, যে প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে তিনি আম্পায়ারিং করবেন, এটা তো অনেক গৌরবের একটা ব্যাপার। অবশ্যই একটা গৌরবের ব্যাপার। আমরা যদি দেখি যে সৈকত ভাই কিন্তু এর আগে ভারত পাকিস্তান বড় বড় ম্যাচগুলো তিনি করেছেন এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বাট তারপরেও মানে মিডিয়াতে ওরা করেছে, বাট পরে কিন্তু দেখা গিয়েছে তিনি সঠিক ছিলেন এবং আইসিসি এমন একটা মর্যাদা তাকে দিয়েছেন, এলিট প্যানেলে নিয়েছেন। এবং অস্ট্রেলিয়ার এই সিরিজে যদি আমরা দেখি যে অন্য কিছুর পরেও কিন্তু ওইখানে কিন্তু থাকবে যে আমাদের বাংলাদেশি আম্পায়ার ফ্রম বাংলাদেশ। সো এসএজেও আমরা থাকছি। এবং আপনি যেটা বললেন যে আমরা হয়তো অনেক সময় এইগুলা খেয়াল করি না যে একজন আম্পায়ারের এই মর্যাদার জায়গাটা, তাকে দেখেই কিন্তু মুশফিক যেমন আইডল, অনেক ক্রিকেটার আসবে, সৈকত ভাইও কিন্তু তেমন একটা আইডলের জায়গায় আছেন এই মুহূর্তে, যে তাকে দেখে অনেকে আম্পায়ারিং এ আসার মানে উদ্বুদ্ধ হবেন। তো এই জায়গাটা আমি মনে করি যে ক্রিকেটের সব দিক থেকে, ক্রিকেট তো একটা কালচার, একটা ইন্ডাস্ট্রি, সবকিছু মিলেই দাঁড়ায়, আর সব স্টেক হোল্ডারদেরকে নিয়েই তো আসলে এই জায়গাটা, সেখানে আম্পায়ারিং এর এই জায়গাটা তিনি এক ধাপ আমাদের আসলে অনেক কিছুদিন আগেই নিয়ে গেছেন। আরো একটি আমি মনে করি আরেকটা একের পর এক তিনি আসলে হার্ডল পেরোচ্ছেন এবং সেটা সফলতার সাথে আমরা দেখি যে তার বিপক্ষে রিভিউ নিয়ে খুব একটা সফল আসলে হতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় খুব একটা প্রচলিত আছে যে সৈকতের বিরুদ্ধে যারা রিভিউ নেয় তারা আসলে খুব বোকার স্বর্গেই বাস করে, এমন একটা জায়গায় আসলে তিনি নিয়ে গেছেন। এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ম্যাচে আম্পায়ারিং করা কি পরিমাণ প্রেসারের, সেটা আসলে প্রত্যেককে, এবং সেই চাপটা আমরা যেটা বললাম স্টেক হোল্ডার, আপনার নারী ক্রিকেটও কিন্তু এখানে চলে আসবে, মানে সবকিছু মিলে আমাদের কিন্তু একটা ধাপ আমরা এগিয়ে যাচ্ছে আর কি, সময়ের সাথে সাথে আমরা পার হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এবারের অ্যাশেজটা, মানে ইংল্যান্ডের কথা আপনি বলছেন বটে যে সুযোগ তাদের সামনে আসছে এবং 40 বছরে মাত্র দুবার তারা অস্ট্রেলিয়ার মাটি থেকে শিরোপা নিয়ে যেতে পেরেছে, সেদিক থেকে কোনো সুযোগ আছে কিনা? বা অস্ট্রেলিয়াকে আমরা যে দেখি মানে তাদের যে মানসিকতা, তাদের ধরেন কোনো সক্ষমতায় কোনো ঘাটতি থাকতে পারে কিন্তু মানসিকতায় তাদেরকে টলানো যায় না কখনো। আপনি ইংল্যান্ডের যেটা হয়েছে জোরফা আর্চার, তাদের মানে মেইন বোলার এবার এসেছেন এবং বোলিং সাইডটা এবং আর্চার একসাথে দ্বিতীয়বার মতো, এবং তাদের বোলিং যে সাউদি কিন্তু তাদের মানে পেস বোলিংটা দেখাশোনা করছেন। আর যে আমাদের যে ওদের যে কোচ আর কি, সেও কি বাজবল, সব মিলে কিন্তু তারা অ্যাগ্রেসিভ একটা মুডে থাকবে আই থিঙ্ক এইখানে। এবং অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারে একমাত্র অ্যাগ্রেসিভ মুডেই। সেখানে কিন্তু যে ইংল্যান্ডে একটা ভালো সুযোগ আছে এবার। তারপর আমি মনে করি যে অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ আপনাকে নিয়ে এই জায়গায় অস্ট্রেলিয়া একটু নাখোশ আমরা দেখছিলাম গতকাল, স্টার্ক বলছিলেন, কারণ তাদের তো আসলে ঐতিহ্যগতভাবেই তারা ওপেনিং ম্যাচটা গ্যাবাতে খেলেন, সেই জায়গা থেকে পারতে হচ্ছে, সেই জায়গায় একটু নাখোশ। অন্যদিকে আবার ইংল্যান্ড একটু রিলিফ মনে হচ্ছিল তাদেরকে জায়গায়। গ্যাবা আপনার ঐতিহ্যগতভাবে আপনি জানেন যে ওইখানে মানে পেস বাউন্স এবং গতির একটা মানে শুরুর দিনই তারা মানে প্রতিপক্ষকে একটা মানে চমক মানে ঘাবড়ায় দেওয়ার মতন একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সেইখানে তারা কিন্তু এবার পার্থে খেলছে, যদিও পার্থের স্টেডিয়ামটা নতুন। তো আমার মনে হয় যে ওই কারণেই কিনা, তবে পার্থের যে স্টেডিয়ামটা খেলা দেখলাম প্রচুর দর্শক হয়েছে, প্রচুর দর্শক। আমরা দেখছিলাম যে দর্শকরা আসলে শিডিউল করে নিয়েছে কার কখন অফিস কে কখন কোন ইনিংসটা দেখতে যাবে, সেটা নিশ্চয়ই সেই এই টেস্ট সিরিজটা জমে উঠবে বরাবরের মতো, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।